হৃদয়ের মায়াজাল পর্ব ২৬। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। সূর্যটা পশ্চিম আকাশে ঢলে, সময়টা তখন ৩টা ১৫-র ঘরে। আয়ন সবেমাত্র জুইকে নিয়ে পৌঁছালো হৃদের বিল্ডিংয়ের সম্মুখে। গাড়ি থামতেই আয়ন সিট বেল্ট খুলতে খুলতে নত মস্তিষ্কের জুইয়ের দিকে তাকালো। অনবরত কান্নায় ফর্সা মুখটা লাল লাল হয়ে আছে, চোখের পাতা ফুলে গালে পানির দাগরেখা দৃশ্যমান। আয়ন জুইকে দেখে স্বাভাবিকের ন্যায় গাড়ি থেকে নেমে অপর পাশের দরজা খুলে দাঁড়ালো জুইয়ের নামার অপেক্ষায়। আয়ন নিস্তব্ধ নিশ্চুপ দাঁড়িয়ে। জুই মাথা ঝুঁকে ফুপিয়ে কাঁদছে, বারবার হাতের টিস্যুতে অশ্রুকণা মুছতে মুছতে। নিশ্চুপ আয়ন খানিকটা সময় দাঁড়িয়ে থেকে একটা সময় বলে উঠল, আমরা এসে পড়েছি জুই, আপনি নামুন। আয়নের কথায় জুই মাথা তুলে তাকালো না, তীব্র অপরাধ বোধে। নত মস্তিষ্কেই কেমন ফুপাতে লাগলো আয়নের গলা শুনে। জুইয়ের কান্নার গতি বাড়তে দেখে আয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ কাঁদবেন না জুই, এখন কেঁদে কি হবে? সব কিছু আপনার ইচ্ছায় হয়েছে। এখন আসুন, আপনাকে হৃদের ফ্ল্যাটে দিয়ে আমি ঢাকায় ফিরব। আয়নের কথায় জুই চমকে ওঠার মতন মাথা তুলে তাকালো আয়নের দিকে। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। জুইয়ের ভেজা চোখের অশ্রু দেখে আয়নের কেমন মায়া হলো জুইয়ের প্রতি। জুই জড়ানো ভেজা গলায় বলল, এখন চলে যাবেন? আয়নের উত্তর আসলো তক্ষুনি, না, রাতে হৃদের সাথে ফিরব। এখন খানবাড়িতে যেতে হবে, নির্বাচনের কাজে হয়তো হৃদও যাবে। আশেপাশে হৃদের লোকদের দেখা যাচ্ছে, আমি ওদের সাথেই যাব। আপনি এখন উপরে উঠে যান, মায়াকে ফ্ল্যাটেই পাবেন। আয়নের কথায় জুই নেমে দাঁড়ালো। অসাবধানতায় নামতে গিয়ে আয়নের বাহুতে জুইয়ের মুখ ঠেকে যেতেই তৎক্ষণাৎ পিছুপা হয়ে জুই ক্ষমা চেয়ে বলল, সরি, আমি দেখিনি, ইটস ওকে, আপনি আসুন। আয়নের পিছন পিছন হাঁটলো জুই। কয়েক কদম সামনে এগোতেই আয়ন দেখল আশেপাশে সাদা পাঞ্জাবিতে হৃদের প্রায় ৩০ থেকে ৪০ জনের মতো ছেলেপেলে দাঁড়িয়ে। আসিফকেও দেখা গেল সেখানেই। রাস্তার এপাশ ওপাশ দুপাশের জায়গায় জায়গায় হৃদের ছেলেপেলেদের দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন থেমে গেল। যেহেতু আশেপাশে হৃদের ছেলেপেলেদের উপস্থিতি আছে, তার মানে হৃদকেও এখানে কোথাও পাওয়া যাবে। আয়ন জুইকে মায়ের সঙ্গে ফ্ল্যাটে দিয়ে সে আবার নিচে নেমে যাবে বলে এমনটা চিন্তা করে উপরে উঠতে গেলে তক্ষুনি হাঁক ছেড়ে ডাকলো হৃদের এক ছেলে। আয়নকে চিনতে পেরে চিৎকার করে বলল সে, আয়ন ভাই, উপরে কেউ নাই, ভাই ভাবি নিচেই আছে, ফ্ল্যাটে তালা, আপনি ভাইকে সামনে পাবেন। আয়ন আর সামনে এগোলো না, যেহেতু হৃদের ফ্ল্যাটে তালা, তাহলে সেখানে গিয়ে কোনো লাভ হবে না। আয়ন সামনে এগোতে এগোতেই জুইকে বলল, আমার সাথে আসুন জুই। জুই আশেপাশে তাকিয়ে নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আশেপাশে অসংখ্য মানুষের আনাগোনা, রাস্তার এপাশ ওপাশ শুধু হৃদের লোকই দেখা যাচ্ছে। জুই নত মস্তিষ্কে হলো। আয়নের পিছন আয়নের পিছন পিছন পা মেলালো। আয়ন খানিকটা পথ এগোতেই হৃদের গাড়ি দেখতে পেল, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। তবে আসিফকে দেখা গেল আয়নের থেকে কিছুটা পথ দূরে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে, হয়তো হৃদের অপেক্ষায় দাঁড়িয়ে সেখানে। আয়ন সেদিকে এগোতে চাইলে পথে দেখা পেল আরিফের। হৃদের জনসভায় আরিফের উপস্থিতি দেখে আয়ন খানিকটা কপাল কুঁচকালো। আয়ন যতটুকু জানে, হৃদের সঙ্গে আরিফের বনাবনি নেই। সেখানে আরিফ হৃদের ছেলেপেলের সঙ্গে একত্রে দাঁড়িয়ে আছে, বিষয়টা কেমন জানি লাগলো আয়নের। আয়নের দৃষ্টির সঙ্গে সঙ্গে জুইয়ের দৃষ্টিতেও আরিফ পড়ল। রাস্তার ওপাশে একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছে সে, বাকিরা খাবার কিনতে ব্যস্ত। প্রায় 40 জনের মতো ছেলেদের খাবার আনতে 6 থেকে 7 জন ছেলেদের মতো হোটেলে ঢুকেছে। বাহিরে আরিফ রাকিবের সঙ্গে দাঁড়িয়ে। আরিফকে দেখে জুই আয়নের হাতটা চেপে ধরল ভয়ে। আয়ন জুইয়ের ভয়ের কারণ বুঝতে পেরে চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, আপনি ভয় পাবেন না জুই, আমি আছি। আয়ন এগিয়ে এসে আসিফের সঙ্গে দেখা করে জুইকে একটা চেয়ারে বসালো। আসিফকে জুইয়ের জিম্মাদার বানিয়ে জুই খোলা ছাতার নিচে বসলো জড়সড় হয়ে। একজন ছেলেকে দিয়ে জুইয়ের জন্য খাবার অর্ডার করে আয়ন এগোলো রাস্তার অপর পাশে আরিফের উদ্দেশ্যে। আয়নের কিছু কথা বাকি। কথা বলতে আরিফের পারিবারিক মনোভাব বুঝতে চায় সে। যেহেতু মায়ের বিয়েটা এখনও
যেহেতু মায়ার বিয়েটা এখন প্রকাশ্যে সবার সামনে আছে, তাহলে আরিফের পরিবার হৃদমায়ার বিয়েটা কেন মেনে নিচ্ছে না, সেটাই মূলত আয়ন জানতে চায়। আয়নকে দেখে আরিফ নিজে থেকে এগিয়ে আসলো আয়নের দিকে হাত বাড়িয়ে। হাসি মুখে কুশলাদি বিনিময় বলল, আসসালামু আলাইকুম ভাই। আয়ন হাত মিলিয়ে একই উৎফুল্লতায় হাসি দিয়ে মুখের উত্তর দিতে দিতে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আরিফ? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আছি আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তা তোমরা এখানে কি করো? কথা বলতে বলতে আয়ন রাকিবের সঙ্গেও হাত মিলালো। আরিফ উত্তর দিয়ে বলল, নিহাল আঙ্কেল কল দিয়েছিল ওনাদের বাড়িতে যেতে। আসিফ ভাই ফোন করে বলল এখানে আসতে, তাই আসলাম। যাক, ভালো করেছো তাহলে। তোমাকে দেখে খুশি হলাম। আমরা সবাই চাই তুই আমরা সবাই চাই তুমি আমাদের সঙ্গেই মিলেমিশে থাকো। আমরা এখন একে অপরের আত্মীয় মানুষ, তাই না? আয়নার কথায় আরিফ অল্প হাসলো। তার মূলত কারোর সাহায্য নিয়ে সামনে এগোনো পছন্দ না। সে কারোর দাপটে নয়, বরং নিজের যোগ্যতায় সামনে এগোতে চায়। আরিফ সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, দেখা যাক ভাই, আল্লাহ কপালে কি রাখছে। আয়ন বলল, শুনলাম তুমি নাকি নতুন ব্যবসা শুরু করেছো। জি ভাই। ভেরি গুড। তা তোমার ব্যবসার কি খবর? কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে ভাই। এই সপ্তাহ পর ইন্ডিয়া যাব কিছু নতুন কালেকশন ইম্পোর্ট করতে। ব্যবসাটা একটু বড় করতে চাইছিলাম। ইনশাল্লাহ দোয়া রইল। আর কোনো হেল্প লাগলে অবশ্যই একজন বড় ভাই হিসাবে বলতে পারো আমাকে। আমি সবসময় তোমার পাশে থাকব। আয়নের মনোভাব বুঝতে পেরে আরিফ হেসে বলল, কি ব্যাপার ভাই, আপনিও কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মোড়ে আছেন নাকি? আরিফের কথায় আয়ন পাল্টা প্রশ্ন করে বলল, তোমার কি মতামত? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব না বলছো? আয়নের পাল্টা প্রশ্নে আরিফ চুপ করে যায়। আয়ন আরিফকে চুপ করে যেতে দেখে ফের প্রশ্ন করে বলল, তোমরা কি এখনো হৃদমায়ার সম্পর্কটা নিয়ে কোনো দ্বিধায় আছো আরিফ? আরিফ সহজ গলায় বলল, না ভাই। আয়ন তীক্ষ্ণতায় বলল, তাহলে তোমার পরিবারের কেউ? বাসায় এখনো জানানো হয়নি মায়ের বিয়ের সম্পর্কে। ভাবছি আজকে রাতে ট্রেনে বাসায় ফিরে কাল এই বিষয়ে পরিবারের সঙ্গে বসবো। তারপর সঠিক কোনো কিছু বলতে পারবো। আরিফের কথায় আয়ন কৌতূহলী গলায় বলল, কেন, তোমার পরিবার কি কোনোভাবে হৃদকে জামাতা হিসাবে মানতে আপত্তি আছে? তোমার পরিবারের কি কোনোভাবে হৃদকে জামাতা হিসাবে মানতে আপত্তি আছে? আরিফ নিজের পারিবারিক দিকটা প্রকাশ করে বলল, তেমন কিছু না ভাই। আসলে আমরা মায়ের বিয়ে চেয়ারম্যান পরিবারের সাথে ঠিক করে রেখেছিলাম। আমার আব্বু চাচ্চুরা অনেক স্ট্রিক্ট আর জবানদারি মানুষ। ওনারা মায়ের বিয়ের ওয়াদা করেছিল চেয়ারম্যান পরিবারের সঙ্গে, সেজন্য এটা নিয়ে একটু টেনশনে আছি আর কি, বাকি কিছু না। আয়ন ফের প্রশ্ন করলো, তোমার পরিবার যদি মায়ের বিয়েটা নিয়ে আপত্তি জানায়? আয়নের কথায় আরিফ দৃঢ়তায় উত্তর দিয়ে বলল, তাহলে মায়ার জায়গায় জুয়ের বিয়ের প্রস্তাব রাখবো পরিবারের কাছে। মায়া অলরেডি ম্যারিড, সেখানে ওকে দ্বিতীয়বার বিয়ে দেওয়া সম্ভব না। চেয়ারম্যান পরিবার ভালো, ছেলেও শিক্ষিত, জুইকে ভালো রাখবে। আব্বু চাচারও আদা রক্ষা হবে। আরিফের কথাটা যেন আয়নের কলিজায় লাগলো। শক্ত খাওয়ার মতন কিছুক্ষণ নিস্তব্ধ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। আয়ন প্রথমে ভেবেছিল এমন কিছু একটা হবে, মায়াকে বিয়ে দিতে না পারলে পারিবারিক প্রেশারে জুইকে মায়ের জায়গায় বসাতে চাইবে। মানে এটা আয়ন প্রথমেই ভাবছিল, হচ্ছেও তাই। এজন্য আয়ন বিয়েটা নিয়ে জুইকে তাড়াহুড়ো করেছিল। শূন্য মস্তিষ্কের আয়ন এই মুহূর্তে আরিফকে কিছু বলার মতন ভাষা খুঁজে পেল না। খানিকটা সময় নিয়ে আয়ন নিজেকে স্বাভাবিক দেখাতে চাইল আরিফের সামনে। জুইয়ের প্রসঙ্গটা এড়িয়ে পুনরায় হৃদমায়ের সম্পর্কের কথাটা জানতে চেয়ে বলল, হৃদ মায়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছে, সেটা তোমার পরিবার মেনে নিবে? আরিফ বুক ভারী দীর্ঘ নিঃশ্বাস গোপন করে নরম গলায় বলল, এখানে আমি বা আমার পরিবারের কেউ ম্যাটার করে না ভাই। আমরা যদি কেউ গুরুত্বপূর্ণ হতাম তাহলে এখানে আমাদের মতামতের প্রসঙ্গ আসতো। বলতে পারতাম আমাদের বোন আমাদের বাসায় যাবে আগে, তারপর বোনকে সসম্মানে ওর শ্বশুর বাড়ি পাঠাবো। এখানে আমরা অমূল্যহীন মানুষের মতামত হয় না। সেজন্য আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করছি। নয়তো আমার বোন শব্দটা সেই কবেই পর হয়ে গেছে।
আরিফের কথার মানে আয়ন বুঝল। মান অভিমানে আরিফ মায়ের উপর কষ্ট পেয়েই চুপ করে থাকছে। ভাই বোনের বনাবনি করার দরকার। হৃদের সঙ্গে এই বিষয়ে কথা বলা দরকার। নতুন সম্পর্ক গড়তে গিয়ে পুরাতন সম্পর্ক ছিন্ন করা যাবে না। সকল সম্পর্ক নিয়েই একত্রে আমাদের চলতে হবে। তবে তার আগে আরিফের মায়ের প্রতি অভিমানের দেয়াল ভাঙতে হবে। আয়ন আঙুল তুলে রাস্তার অপর পাশের অদূরে দাঁড়িয়ে থাকা হৃদমায়াকে দেখিয়ে বলল, তোমার মায়ের প্রতি কষ্ট অভিমান থাকতে পারে আরিফ, কিন্তু তোমার কি মনে হয় মায়ার নিজের জন্য ভুল কাউকে চুজ করেছে? আরিফ চোখ তুলে তাকালো আয়নের আঙুল তাক করার পথে। অদূরে দেখা গেল রাস্তার একপাশে হৃদমায়া দুইজনই পাশাপাশি দাঁড়িয়ে। হৃদের এক হাত হৃদের এক হাত কানে চেপে ফোনে কথা বলছে, তো অপর হাত মায়ার কলেজ ব্যাগ চেপে ধরা। মায়া হৃদের পাশাপাশি দাঁড়িয়ে হৃদের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করছে ঝালমুড়ি খাওয়ার জন্য। আয়নের কথায় আরিফকে চুপ করে যেতে দেখে আয়ন ফের বলল, আমি জানি তুমি হয়তো হৃদের প্রতি নারাজ, কিন্তু আমি বলবো তুমি তোমার পার্সোনাল বিষয়গুলো আলাদা রেখে শুধু হৃদমায়াকে দেখো। মায়ের জন্য হৃদের থেকে পারফেক্ট কেউ হতে পারবে না আরিফ। তোমরা চেষ্টা করেও হৃদের মতন কাউকে মায়ের জন্য এনে দিতে পারবে না। হৃদের রাগ বেশি হতে পারে, কিন্তু সে তোমার বোনকে নিয়ে খুবই সেনসিটিভ। জীবনে এমন অনেক ছেলে পাবে তুমি যে প্রেম করে ধোঁকা দেয়। আবার কিছু ভালোবাসা সত্যিকারের হয়েও দেখবে শেষ পর্যন্ত ভালোবাসার পূর্ণতা দিতে পারে না। কোনো না কোনো কারণে হেরে যায় তারা, হয় পারিবারিক, নয়তো সমাজের ভয়ে, আর নয়তো মন বদলের ভালোবাসাগুলো হারিয়ে যায় কোথাও। তুমি এমন ভালোবাসা খুব কমই দেখতে পাবে যে তোমাকে পাওয়ার জন্য তোমার তোমার সাথেও লড়াই করে নিবে। সমাজ, পরিবার বা অন্য কোনো কিছু তাদের কাছে ম্যাটার করে না একমাত্র ভালোবাসার মানুষটা ছাড়া। মোট কথা, কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে ইচ্ছুক নয়, আর সেটা হচ্ছে হৃদ খান, যে মায়াকে পাওয়ার জন্য নিজের পরিবার, তোমার পরিবার, এমনকি মায়াকেও সুযোগ দিচ্ছে না হৃদকে ছেড়ে যাওয়ার জন্য। এবার তুমি বলো, তুমি পারবে হৃদের মতন একটা ছেলে নিজের বোনকে এনে দিতে? পারবে? আরিফ আবারও চুপ। আয়নের কথা ওর মস্তিষ্কে ধারণ করেছে বুঝতে পেরে আয়ন ফের বলল, হৃদ খানের ভালোবাসা শুধু ভয়ঙ্কর নয়, ভয়াবহ বটে। এই যে এক্ষুনি দেখো, আমি, তুমি, হৃদের বাবা, আমরা সবাই হৃদের অপেক্ষায় দাঁড়িয়ে, অথচ হৃদ খান নিজের বউয়ের ছোট ছোট আবদার পূরণ করতে ব্যস্ত। এরপরও কি তুমি ভাববে এদের দুজনকে আলাদা করার কথা? আয়নের পরপর কথায় আরিফ উত্তর করতে পারল না, শুধু চুপ করে রইল। তার কাছে বলার মতন আপাতত কোনো ভাষা নেই। তবে মায়া যে নিজের জন্য ভুল কাউকে বাছাই করে তবে মায়া যে নিজের জন্য ভুল কাউকে বাছাই করেনি, তাতে আরিফও সন্তুষ্ট। হৃদ কান থেকে ফোন নামিয়ে হাতে রাখলো। পকেটে ফোন রাখার অভ্যাস তার নেই। মায়া পাশেই দাঁড়িয়ে ঝালমুড়ি চিবোচ্ছে। হৃদ কপাল কুঁচকে মায়ের হাতের দিকে তাকালো। ঝালমুড়িতে মুড়ি কম, মরিচ বেশি দেখা যাচ্ছে। মায়ের এত ঝাল খাওয়ার ব্যাপারটা মোটেও হৃদের পছন্দ নয়। মায়ের গায়ে এখনও সকালের কলেজ ড্রেস পরা। মায়াকে হৃদ কলেজ থেকে নিয়ে এসেছিল দুপুরে। তারপর দুপুরে লাঞ্চ দুজন একত্রে করেছে। এরপর থেকে মায়াকে সঙ্গে সঙ্গেই রাখছে হৃদ। এখানের খালি ফ্ল্যাটে মায়াকে একা রাখা যাবে না বলে হৃদ মায়াকে খানবাড়িতে নিয়ে যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু আশেপাশে এত ছেলে পেলে বলে হৃদ মায়াকে নিয়ে সেও আলাদা আলাদা থাকছে। মায়ের গায়ে বোরকা না থাকার বিষয়টা মাত্রই লক্ষ্য করলো হৃদ। কপাল কুঁচকে বলল, তোমার বোরখা কই? মুড়ি চেবোতে চেবোতে মায়া ঝটপট উত্তরে বলল, আমার বোরখা নেই। কেন? কেউ বলেনি কখনো বোরকা পরতে, সেজন্য দরকার পড়েনি, কিনেও দেয়নি কেউ। মায়ের কথায় হৃদের মেজাজ খারাপ হলো। সে চোয়াল শক্ত করে বলল, স্টুপিড, কারোর বলাতে তোমার বোরকা পরতে হবে? নিজের বুদ্ধি খাটিয়ে পড়তে পারো না? মায়া মুড়ি চিবোতে চিবোতে হৃদের দিকে তাকিয়ে বলল, না, আমার বুদ্ধি নেই, আমি ছোট মানুষ, সেজন্য বুদ্ধি খাটাতে পারি না। মায়ের কথায় হৃদ রাগে কটমট করে বলল, তুমি ছোট? হ্যাঁ, তাহলে আমি কে? আপনি মানুষ। শ্যাট আপ। ওকে। হৃদ দাঁতে দাঁত পিষে বলে, তুমি ছোট হলে আমি কি করে তোমার সাথে?
স্বামী তো আরও 2.5 বছর আগেই জুটাইছো, তাহলে বুদ্ধি করে বোরখা পরতে পারো না? হৃদকে রেগে যেতে দেখে মায়া খাওয়া থামিয়ে গাল ফুলিয়ে বলল, রাগ করছেন কেন? কেউ আমাকে কখনো বোরকার কথা বলেনি, সেজন্য পড়া হয়নি। আপনি বললে অবশ্যই পড়ব। আমি তো আপনার সব কথা শুনি, তাই না? মায়ের গাল ফুলানোর কথায় হৃদের রাগ সব নেমে গেল। মন মস্তিষ্ক শীতল হলো মায়ের কথায়। হঠাৎ করে অজানা কারণে মায়ের প্রতি খুব মায়া হলো হৃদের। মনে হচ্ছে দুজনের শেষ দেখা এটা। যদিও হৃদ এসবে বিশ্বাসী নয়, তারপরও হৃদ হাত বাড়িয়ে মায়ের মাথায় হাত রাখলো পরম যত্নে। পরপর মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমার হয়ে থাকবে তো সারা জীবন? মায়া মিহি গলায় উত্তর করলো তক্ষুনি, বলল, আমি তো আপনারই। আমি না থাকলেও আমার হয়ে থাকবে তো? হৃদের কথাটা মায়ের মোটেও পছন্দ হয়নি। হৃদ ছাড়া মায়ের অস্তিত্ব শূন্য। তাই মায়া কেমন জেদি সুরের উত্তরে বলল, আপনি না থাকলে আমিও নেই। আপনি আছেন বলেই আমি আছি। আপনি আমাকে ছাড়া কোথাও যাবেন না। আমি থাকতে পারবো না। মায়ের কথায় হৃদের মন শান্ত হলো। হৃদ মায়াকে আশ্বস্ত করে বলল, কোথাও যাচ্ছি না বউ, এই তো আমি আছি। হৃদ মায়ের থেকে হাত নামাতে নামাতে পুনরায় হাতের ফোনটা বেজে উঠতেই হৃদ ফোনের দিকে এক পলক তাকিয়ে ফের মায়ের দিকে তাকালো। মায়ের দিকে তাকিয়ে বলল, আর কিছু খাবে তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ বলল, আচ্ছা তাহলে তুমি এখানে দাঁড়িয়ে খাও, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা। হৃদ হাতের ফোনটা নিয়ে খানিকটা দূরে দাঁড়ালো মায়ের থেকে। বেশ একটা দূরে নয়, এই তো 10-15 কদমের দূরত্বে দাঁড়িয়ে হৃদ নিজের জরুরি ফোন আলাপ চালালো। সাথে সতর্কতা অবলম্বন করে ফুটপাতের খানিকটা পাশ ঘেঁষে দাঁড়ালো। সামনে দিয়ে রিক্সা, অটোরিকশা আর প্রাইভেট কারের যাতায়াত চলছে। সবকিছুই ঠিকঠাক স্বাভাবিক। আশেপাশে হৃদের ছেলেপেলেদের আনাগোনা। মায়া ঝালমুড়ি চিবোচ্ছে, আর আয়ন, আরিফ সহ বাকি ছেলেপেলে নিয়ে রাস্তা পার হচ্ছে সকালের সকলের জন্য খাবার প্যাকেট নিয়ে। এমত অবস্থায় বিকট শব্দে সবকিছু যেন থমকে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য উপস্থিত কেউ বুঝলো না কি হয়েছে আসলে। 2-3 সেকেন্ডের মধ্যে মায়ের গগন ফাটানো চিৎকারে মন্ত হলো সবকিছু। চোখের পলকে মায়ের হাতের ঝালমুড়ি আর হৃদের ফোন দুটোই রাস্তায় ছিটকে পড়লো এলোমেলোভাবে। তার সঙ্গে সঙ্গে হৃদের নিত্যন্ত দেহটা চলন্ত ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে লুটিয়ে পড়ল রাস্তায়। মুহূর্তের মাঝে তরল তাজা রক্তে ভেসে গেল রাস্তা। গড়গড় করে ভেসে গেল সব কিছু। হৃদের নিঃশ্বাস তখনও থেমে থেমে চলছিল। চোখের পাতা বন্ধ হওয়া পথে দেখা গেল মায়াকে চিৎকার করে দৌড়ে আসতে। হৃদের দেহ অক্ষত অবস্থায় হলো, মাথাটা বেশ থেতলে গেছে ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে। কপাল ছুঁয়ে ছুঁয়ে রক্ত, চোখের পাতা বেয়ে রাস্তায়। সবকিছু কেমন নিস্তব্ধ আর নিশ্চুপ লাগছে হৃদের কাছে। অথচ চারপাশে কেমন শোরগোল আর অস্থির উত্তেজিত পরিবেশ হয়ে উঠল হৃদের অ্যাক্সিডেন্টে। চারপাশে হৃদের ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেপেলের মাঝে মুহূর্তেই দৌড়াদৌড়ি আর অস্থির উত্তেজনার চিৎকার শোনা গেল। সকলের মুখে মুখে ভাই, ভাইয়ের স্বর, চিৎকার, কম্পিত পরিবেশ। আয়ন আরিফের খাবার প্যাকেটগুলো রাস্তায় পড়ে রইল অবহেলিত অবস্থায়। শুধু হৃদের ছেলেপেলেদের মধ্যে অস্থির উত্তেজনা প্রকাশ পায়নি। রাস্তার সর্বত্র গাড়ি থেমে যায় হৃদ খানের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে। হইচই, শোরগোল, দোকানপাট থেকে শুরু করে গাড়ি থেকে মানুষজন বেরিয়ে দৌড়ালো ট্রাকের পিছন পিছন। আর বাকি হৃদের উদ্দেশ্যে। মুখে মুখে সকলের একই কথা, দেখে শুনে হৃদ খানকে ট্রাক চালক টক্কর মেরেছে, নয়তো হৃদ খান ফুটপাতে ঘেঁষেই দাঁড়িয়েছিল। সেথায় সচরাচর রিক্সা ব্যতীত ট্রাক চলা নিষেধ। সেখান থেকে অ্যাক্সিডেন্ট মানে কেউ স্বেচ্ছায় কাজটা করেছে ষড়যন্ত্র করে। এখন প্রশ্ন হলো, হৃদ খান বাঁচবে তো? শান্ত স্বাভাবিক পরিবেশটা হঠাৎ করেই কেমন উত্তেজিত হয়ে উঠল। মায়ের গগন কাঁপানো চিৎকারে যেন মাটিসহ সবকিছু কম্পিত হচ্ছে। মায়া প্রথমে হৃদের মাথার কাছে বসলো। উপর হওয়া হৃদকে রাস্তা থেকে টেনে নিজের কোলে শোয়ালো। হৃদের থেতলে যাওয়া মাথা দেখে মায়ের শরীরের কম্পন বাড়ল। হৃদকে দু হাতে চাপটে জড়িয়ে ধরে পাগলের মতন চিৎকার করে বলতে লাগলো, জান,
যান যান, চোখ বন্ধ করবেন না, যান, কিচ্ছু হবে না আপনার, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো, যান, যান। মায়ার অনবরত প্রবল এই রীতি চোখ টেনে টেনে মায়ের দিকে তাকালো, নিঃশ্বাস প্রায় বন্ধের পথে। তারপরও হাত বাড়িয়ে মায়ের হাতটা তারপরও হাত বাড়িয়ে মায়ের মাথায় হাতটা রাখতে চাইলে মায়া মুহূর্তেই মাথাটা ঝুঁকে দিল হৃদের সামনে। মায়ের মাথায় সাদা হিজাবের উপর হৃদের কম্পিত হাতটা কোনো রকমের রাখতেই রক্তের রঞ্জিত হয়ে গেল সেটা। হৃদের মায়ের সঙ্গে আর শেষ কথা বলা হলো না, তার আগে হৃদের হাতটা মায়ার মায়ার মাথা থেকে কোলে ঢলে পড়তে মায়া পুনরায় চিৎকার করে পাগলামি করতে করতে বলল, এই এই আপনি এক্ষুনি আমারে বলছেন আমারে ছাড়া কোথাও যাবেন না, তাহলে চোখ বন্ধ করলেন কেন? চোখ খুলুন, খুলুন বলছি, আমি আপনারা ছাড়া বাঁচবো না, যান। হৃদের সারা শব্দ না পেয়ে মায়ার গগন কাঁপানো চিৎকার আসলো তক্ষুনি, আল্লাহ গো, আল্লাহ তুমি কই, আল্লাহ! মায়ের বুক ফাটা আর্তনাদে মানুষ থেকে শুরু করে জমিন, আসমান, গাছের পাতাগুলো যেন হাহাকার করছিল মিলের অমিল দেখে। ততক্ষণে হৃদমায়াকে ঘিরে দাঁড়ালো সকলেই। আসিফ, আয়ন, আরিফ, জয়ী সহ উপস্থিত সকলের ভিড় পড়ল সেখানে। ছোট বড় সকলের চোখে পানি। আয়ন, আসিফ, এমনকি আরিফ সহ সকলেই কাঁদছে ভাই ভাই বলে। আয়নের চোখেও পানি। সে একজন ডাক্তার হয়েও সে কম্পিত হাতে হৃদের পালস চেক করছে। চারপাশে মুহূর্তের মাঝেই কেমন হাহাকার ছেয়ে গেল। আয়ন, আসিফ সহ কিছু ছেলেপেলে হৃদের দেহটা ধরাধরি করে উঠাতে চাইলে জুই, আরিফ এগিয়ে এসে মায়াকে জাপটে জড়িয়ে ধরে আটকালো দু হাত টেনে। মায়া মায়ার শক্তিতে আরিফ আর জুয়ের সঙ্গে উঠতে না পেরে ছটফটে লাফাতে লাগলো হৃদকে নিয়ে যেতে দেখে। মায়া পাগলের মতন ধস্তাধস্তি করলো জুই আরিফের থেকে ছাড়া পেতে। আত্মচিৎকারে বলতে লাগলো মায়া, জুই আমারে ছাড়, আমারে যাইতে দে তোরা, আমার স্বামী ভালো নেই জুই, আমার স্বামী ভালো নেই, আমি ওরানে ছাড়া বাঁচবো না জুই, আমারে যাইতে দে তোরা, যাইতে দে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো! চিৎকার করতে করতে মায়ের শক্তিতে উঠতে না পেরে বসে গেল। মায়াকে রাস্তায় বসে যেতেই জুই, আরিফ দুজনই মায়ের দুহাত শক্ত করে চেপে ধরে রাস্তায় বসিয়ে রাখলে মায়া পুনরায় ধস্তাধস্তি করে আরিফের কাছে আকুতি করে বলল, ভাই, আমারে যাইতে দাও না ভাই, তোমার পায়ে পড়ি আমি, আমার স্বামী ভালো নেই ভাই, আমারে তার কাছে যাইতে দাও, আমার উপর দয়া করো ভাই, আমারে যাইতে দাও, সবাই ওনারে নিয়ে চইল্লা যাইতেছে ভাই, আমারে যাইতে দাও তুমি, আমি ওনারে ছাড়া বাঁচবো না ভাই, বাঁচবো না, আল্লাহ, ও আল্লাহ! মায়ের আত্মচিৎকারে জুই, আরিফ দুইজনই কাঁদলো, তারপরও মায়াকে ছাড়লো না। এখানে অসংখ্য ছেলেদের মাঝে মায়া কোথায় যাবে? তাছাড়া রীতির এই কন্ডিশনে মায়ের থাকা ঠিক হবে না, কারণ রোগীর কাছে চিৎকার করা ঠিক না। তাছাড়া মায়ের যে অবস্থা দেখা যাচ্ছে, সে হৃদের ক্ষতি না করলেও নিজের ক্ষতি করে ফেলবে পাগলামি করতে গিয়ে। তাই আপাতত মায়াকে হৃদের থেকে দূরে রাখতে আরিফ, জুই মায়াকে আটকে রাখলো। হৃদের হৃদকে হসপিটালাইজ করলে না হয় তখন আরিফ মায়াকে নিয়ে দেখতে যাবে। হৃদের দেহটাকে সকলে দৌড়াদৌড়ি করে গাড়িতে উঠাতে দেখে মায়া ফের গর্জেরে চিৎকার করে আল্লাহকে ডাকলো সাহায্য চেয়ে, আল্লাহ, ও আল্লাহ, তুমি কই আল্লাহ, তুমি কই, তুমি সহায় হও আল্লাহ, তুমি সহায় হও। বলতে বলতে মায়া জ্ঞান হারিয়ে ঢলে পড়লো আরিফের কোলে। মায়ার সাদা ড্রেস হৃদের তাজা রক্তে লাল লাল হয়ে আছে মাথা থেকে পা পর্যন্ত। হৃদের গাড়ি নিয়ে যেতেই রাস্তার মানুষজন মায়াকে ঘিরে ভিড় জমালো গুঞ্জন করতে করতে। আচ্ছা, এখন হচ্ছে প্লট চেঞ্জ হচ্ছে, তো মনোযোগ দিয়ে শুনেন। কোলাহলময় একটি অস্থির উত্তেজিত পরিবেশ।
দিনের শেষে সন্ধ্যার আবেশ ধরণী জুড়ে। সময়টা প্রায় 6:30 ঘরে। অবস্থান চট্টগ্রাম মেডিকেল হসপিটাল। হৃদের অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রায় 4টে নাগাদ। বিগত 2.5 ঘন্টা যাবৎ হৃদকে নিয়ে ওটিতে ডক্টররা। এমার্জেন্সি চলছে। সেখানে উপস্থিত আয়ন নিজেও। প্রফেশনাল ডাক্তার হয়েও আজ তার বুক হাত আজ তার বুক হাত উভয়ই কাঁপছে হৃদকে শয্যাশায়ী দেখে। আয়নের দেখাই প্রথম হৃদখান নিস্তব্ধ আর নিশ্চুপ শুয়ে আছে। মাথার একপাশ থেতলে যাওয়ায় সেখানটায় ট্রিটমেন্ট চলছে। আয়ন প্রফেশনাল ডাক্তার হয়, সে বুঝতে পারছে এসব চিকিৎসা হৃদের তেমন কাজে দিবে না। হৃদের শ্বাস খুবই ধীর গতিতে ফেলছে, বলতে গেলে থেমে থেমে। মস্তিষ্কে আঘাত পেয়েছে ভীষণ, সেজন্য শরীর রেসপন্স করছে না। মৃত্যুর দেহের মৃত্যু দেহের ন্যায় নেতিয়ে হৃদের শক্তপোক্ত শরীরটা। রিপোর্ট এসেছে অ্যাক্সিডেন্টের ফেলে হৃদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বেশ, যার জন্য হৃদের নাক কান উভয় পথে রক্ত ঝরছে। মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার কারণে এটা হৃদকে কোমায় নিয়ে যাওয়ার চান্স বেশি। আয়নের দুচোখ সিক্ত হলো নোনা জলে। সে ইতিমধ্যে হৃদের সকল রিপোর্ট দেখেছে। সেখানে স্পষ্ট লেখা পেশেন্টের লাইফ চান্স 10%, যার জন্য আয়নের বুক কাঁপছে হৃদের বর্তমান পরিস্থিতির কথা ভেবে। অসহায় হাহাকার বুকে দুহাতের মুঠোয় হৃদের হাতটা চেপে ডক্টরের সঙ্গে ওটিতে দাঁড়িয়ে। সে নিজে ডাক্তার হয়েও হৃদের চিকিৎসা করার মতন শক্ত মনোবল আয়নের এই মুহূর্তে নেই। তার চেয়ে তার চেয়ে যেটা আয়নকে বেশি ঘায়েল করছে সেটা হলো হৃদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সঠিক চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। বাইরের দেশে কোথাও নিয়ে যেতে হবে, কিন্তু বাইরের দেশে নেওয়া অবধি হৃদের শ্বাস ততক্ষণ পর্যন্ত চলবে কিনা সেই আশঙ্কার আর ভয়ে আছে আয়ন সহ গোটা ডক্টর টিম। ভঙ্গ হৃদয়ে আয়নের চিৎকার করে কাঁদতে মন চাইল, কারণ এই মুহূর্তে হৃদের জন্য করার মতন কারোর হাতে কিচ্ছু নেই। আয়ন চেয়েও হৃদের জন্য কিছু করতে পারছে না। ডক্টররা যারা এমার্জেন্সিতে হৃদের ট্রিটমেন্ট করেছে, তারা একটু পরপর ট্রিটমেন্ট শেষে আয়নকে কি বলবে সেটা আগ থেকেই জানা আয়নের। নিরাশ আয়নের বারবার চোখের পাতা ভেজে উঠল নোনা জলে। ছেলেদের কাঁদতে নেই, অথচ আয়ন আজ চেয়েও নিজের চোখের পানি থামাতে পারছে না। বুক ফাটা কষ্টে তীব্র কান্না পাচ্ছে ওর। ওটির বাইরে দাঁড়িয়ে থাকা আপনজনদের কি জবাব দিবে সে? যখন জানতে চাইবে হৃদ কেমন আছে, কি বলবে? হৃদ ভালো নেই, হৃদের বাঁচার সম্ভাবনা 10% বা তারও কম। আয়নের চিন্তাভাবনার মাঝে বাকি ডক্টররা হৃদের মাথার আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে ওয়াশ করে প্রাথমিক সেলাই করে পেছন ঘুরতে ঘুরতে ডক্টর রাশেদ আয়নের উদ্দেশ্যে বলল, পেশেন্টের মাথার অবস্থা খুবই খারাপ ডক্টর আয়ন। আমাদের ধারণা বাকি চিকিৎসা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব পেশেন্টকে ঢাকা ট্রান্সফার করুন প্লিজ, ওনার বাঁচার চান্স খুবই কম। বাকিটা আপনি হয়তো রিপোর্টে দেখেছেন ডক্টর আয়ন। ডক্টর রাশেদ কথাগুলো বলেই আবারও হৃদের রিপোর্টগুলো চেক করতে করতে বেরিয়ে যেতেই আয়ন হাঁটু গেড়ে বসে গেল ফ্লোরে। দুহাতের মুঠোয় হৃদের নিস্তেজ হাতটা চেপে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল বুক ফাটা আর্তনাদে। আই এম সরি ভাই, আই এম সরি। তোর জন্য কিছু করতে পারছি না, কিচ্ছু না। আয়নের কান্না বলে দিচ্ছে হৃদকে এমার্জেন্সিতে ঢাকা ট্রান্সফার করালেও সেখানে ডক্টররাও তাই বলবে যা এই মুহূর্তে ডক্টর রাশেদ বলে গেল। তারাও হয়তো ডক্টর রাশেদের মতন 2 ঘন্টা চেষ্টার পর জানাবে তাদের ধারণা সম্ভব নয় পেশেন্টের সুস্থতা নিশ্চিত করা। অথচ ওটির বাহির থেকে আপনজনদের হাহাকার আর কান্নার গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের কি উত্তর দিবে আয়ন? কি বলবে? আয়নের কান্নার মাঝে হসপিটালের তীব্র স্বরের যান্ত্রিক শব্দ ভেসে এলো বাহির থেকে। তীব্র কম্পনে শাসা শব্দে আয়ন হৃদের হাত ছেড়ে উঠে দাঁড়ালো। সে জানে শব্দ কিসের, কার আগমন ঘটেছে চট্টগ্রামের মাটিতে। আয়ন অশ্রুসিক্ত চোখে গিয়ে দাঁড়ালো ওটির জানালার পাশে। থাই গ্লাস দিয়ে নিচে তাকাতেই চোখে পড়ল শত শত মানুষের ভিড় হসপিটাল চত্বরে। সকলেই হৃদের জন্য দাঁড়িয়ে আছে হসপিটাল চত্বরে।
মন্ত্রী নিহাল খানের ছেলে হৃদ খানের অ্যাক্সিডেন্ট বলে কথা, হসপিটালে ভিড় তো এমনি হতো। তবে প্রশাসনের পুলিশ ভিড়ও দেখা গেল সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে। কিন্তু অস্থির উত্তেজিত পরিস্থিতির জন্য হসপিটালের অন্যান্য রোগীদের অসুবিধা হচ্ছে সেটা জেনেও কারোর কারোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতন কিছুই নেই। প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে। নিহাল খানের রাজনৈতিক দলের লোক থেকে শুরু করে বড় বড় নেতৃবৃন্দ সহ উপস্থিত আজ সকলে হসপিটাল চত্বরে। আয়নের চোখ ঘুরিয়ে আয়ন চোখ ঘুরিয়ে তাকালো শূন্য আকাশ থেকে নামা হেলিকপ্টারটির দিকে। গোল গোল পাখা ঘুরিয়ে হেলিকপ্টারটি নামলো হসপিটাল থেকে বেশ দূরে খালি মাঠে, যেখানে আগ থেকে উপস্থিত ছিল হৃদের বেশ কিছু বডিগার্ড। ক্যাপ্টেন হেলিকপ্টারের দরজার লক খুলে দিতেই দুজন বডিগার্ড এগিয়ে এসে দরজা টেনে খুলতেই বেরিয়ে আসলো হৃদের মা সুফিয়া খান। তিনি হেলিকপ্টার থেকে বেরিয়ে সোজা হাঁটলো হসপিটালের উদ্দেশ্যে। আজ প্রায় 15 বছর পর আজ প্রায় 15 বছর পরেই চট্টগ্রামের মাটিতে পা পড়েছে ওনার। সেই 15 বছর আগে এক কাপড়ে স্বামী ঘর ছেড়েছিলেন তিনি। আজ 15 বছর পর ফিরেছেন ছেলের অ্যাক্সিডেন্টের খবর শুনে। বিগত 15 বছর আগে যখন এই দিনে স্বামী ঘর ছেড়েছিল, সেদিন ওনার চোখে জল ছিল না, ছিল শুধু রাগ আর জেদের বশবর্তী হয়ে স্বামীও সংসার ছেড়েছিল তিনি। কিন্তু আজ চোখ ভর্তি মমতার। শক্ত মানুষগুলো নাকি কাঁদলে মানায় না, যেমনটা সুফিয়া খানকে দেখলে যে কেউ বলবে সেটা। আজ অবধি কখনো কেউ সুফিয়া খানকে কাঁদতে দেখেছে কিনা জানে না। নেহাল খান নিজেও হয়তো কখনো নিজের বউকে কাঁদতে দেখেনি। এমনকি সুফিয়া খানের বাবা মার মারা যাওয়ার সময়কালেও তিনি দেখেনি সুফিয়া খানকে কাঁদতে। অথচ আজ ওনার চোখের পাতা সহ লাল হয়ে ফুলে আছে অতিরিক্ত কান্নার ফলে। শক্ত মানুষগুলো কাঁদলে শক্ত হয় না, নিশ্চুপে শুধু চোখের জলে ঝরে যায়। এই মুহূর্তে সুফিয়া খানের চোয়াল শক্ত হয়ে আছে অতিরিক্ত রাগে, অথচ চোখ সহ গাল অনবরত ভেজে উঠছে কান্নায়। সুফিয়া খান হসপিটালের করিডোরে পা রাখতেই আপনজনের কান্নার শব্দ ভেসে এলো কানে। হৃদের 3 ফুপির 2 ফুপি, ওনাদের স্বামী সন্তানেরা সকলেই উপস্থিত হসপিটালে, আয়নের বাবা মা বাদে। ওনারা লন্ডনের বাসিন্দা, সেজন্য আজ এই মুহূর্তে এখানে নেই। তবে শশী ও তার বাবা মা দুজনে অশ্রুসিক্ত চোখে খানবাড়ির সকলের সাথে দাঁড়িয়ে। বলতে গেলে খানবাড়ির হাতে গোনা কয়েকজন কর্মচারী বাদে উপস্থিত হসপিটালের ঈদের খবর জানতে। সকলেই উপস্থিত হসপিটালের ঈদের খবর জানতে। সুফিয়া খান পরিচিত মানুষের মুখ সেই নিচতলা হতে 3য় ফ্লোর ওঠা অবধি দেখা পেয়েছে। সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু ছিল হৃদের মা সুফিয়া খান। হসপিটালের করিডোরে পরিচিত অপরিচিত অসংখ্য মানুষের ভিড় জমে থাকায় হাঁটার রাস্তা নেই। তবে সুফিয়া খানের আগমনে সকলে করিডোরের দুপাশে হয়ে দাঁড়ালো রাস্তা ধরে। অপারেশন থিয়েটারের সম্মুখে মাথা ঝুঁকে ফ্লোরে বসেছিল নিহাল খান। হঠাৎ পায়ের খটখট শব্দে সামনে তাকাতেই চোখে পড়ল একটা প্রিয় মুখ। নিস্তব্ধ নিশ্চুপ পলকে তিনি সেদিকে তাকিয়ে রইল তেজে হেঁটে আসা রাগান্বিত মহিলাটির দিকে। অতি আপনজনে অতি প্রিয় একটা মুখ নিহাল খানের, অথচ আজ কতটা বছর পর সামনে থেকে দেখা পেল তিনি। নিহাল খানকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে প্রথমে রাদিফ, পরে সকলেই তাকালো সুফিয়া খানের দিকে। সুফিয়া খানকে দেখে অতি আবেগ ভালোবাসা দেখিয়ে শশীর মা এগিয়ে এসে জড়িয়ে ধরতে চাইলে সুফিয়া খান হাতের ইশারায় বাধা দিয়ে সামনের দিকে হাঁটলো। উপস্থিত সবাইকে এড়িয়ে মুখোমুখি হলো ডক্টরের সঙ্গে। ডক্টর রাশেদ সবেমাত্র ওটি থেকে বেরিয়েছিল সবার সঙ্গে কথা বলবে বলে, কিন্তু তার আগেই মুখোমুখি হলো সুফিয়া খান। ডক্টর রাশেদ কিছু বলবে তার আগেই অস্থির উত্তেজিত ব্যাকুলতায় প্রশ্ন করল সুফিয়া খান, ডক্টর, আমার ছেলের কি অবস্থা? ওকে দেখতে পারবো একটু?
সুফিয়া খানের সম্পর্কে বেশ ধারণা ছিল না ডক্টর রাশেদের। তিনি মন্ত্রী নিহাল খানকে চিনলেও ওনার বউ হিসেবে সুফিয়া খানকে চিনেন না, আর না কখনো দেখেছেন। ডক্টর রাশেদ সুফিয়া খানের কথার উত্তর করল না। মেয়ে মানুষ বলে তিনি সরাসরি কোনো পুরুষের সাথে কথা বলতে চায়, বিশেষ করে হৃদের বাবা নিহাল খানের সঙ্গে। সেজন্য তিনি আশেপাশে মাথা ঘুরিয়ে নিহাল খানের খোঁজ করল হৃদের কন্ডিশন জানাতে। পেয়েও গেল নিচে ফ্লোরে বসা নিরুপায় বিধ্বস্ত নেহাল খানকে। ডক্টর রাশেদ সুফিয়া খানকে এড়িয়ে নেহাল খানের দিকে ঘুরে বলতে চাইল, স্যার, পেশেন্টের কন্ডিশন স্টেবল না, প্রচুর রক্তপাত হয়েছে মাথা থেকে। ডক্টর রাশেদ বাকি কথা শেষ করার আগেই সুফিয়া খান অস্থির উত্তেজিত ভঙ্গিতে ডক্টরের উদ্দেশ্যে বলল, আমাকে বলুন যা বলার ডক্টর। পেশেন্টের অবস্থান সম্পর্কে আমাকে জানান, আমি গার্ডিয়ান পেশেন্টের। সুফিয়া খানকে না চিনায় এবারও ডক্টর রাশেদ সুফিয়া খানকে উপেক্ষা করে পুনরায় ঘুরে গেল নিহাল খানের দিকে। যেখানে স্বয়ং মন্ত্রী নিহাল খান দাঁড়িয়ে আছে, সেখানে অন্য কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করল না ডক্টর রাশেদ। ততক্ষণে নিহাল খান বসা থেকে উঠে দাঁড়িয়েছিল ডক্টরের সঙ্গে কথা বলতে। ওনার চোখ মুখ ফুলে আছে অতিরিক্ত কান্নায়, উপস্থিত সকলের চোখে নোনা পানি। ডক্টর রাশেদ নিহাল খানের উদ্দেশ্যে আবারও বলতে চাইল, স্যার পে ডক্টর স্যার পে এতটুকু বলছে। তারপরে ডক্টর রাশেদ বাকি কথা শেষ করার আগেই শক্ত হাতে ওনার কলার চেপে ধরল সুফিয়া খান। গর্জে ওঠার মতন রাগে তীর মেজাজে বলল, আমাকে চোখে পড়ে না? আমি কথা বলছি কানে যায় না? কয় টাকার ডক্টর তুই? আমাকে উপেক্ষা করিস, সাহস দেখাস, আমাকে চিনিস? সুফিয়া খানকে খেপে যেতে দেখে তৎক্ষণাৎ এগিয়ে আসলো রাদিফ, আসিফ আর হেনা খান। আসিফ সুফিয়া খানকে টাচ না করলেও রাদিফ নিজের মাকে শান্ত করার জন্য হাত টানলো পরিস্থিতি সামাল দিতে। ভাঙা গলায় ডক্টর রাশেদের উদ্দেশ্যে বলল, উনি আমাদের মা ডক্টর, যা বলার আম্মুকে বলুন, আমরা শুনবো। সুফিয়া খানের বগল থাবায় যতটা না ভয় পেয়েছিল, এখন আসল পরিচয় পেয়ে ভেতরকার ভয়টা আরও বেড়ে গেল ডক্টর রাশেদের। তিনি এবার সুফিয়া খানকে বলতে লাগলো, আসলে পেশেন্টের মাথায় গুরুতর আঘাত পেয়েছে। মাথার বাম পাশটা পুরো থেতলে যাওয়ার কারণে পেশেন্টের মস্তিষ্কের রক্ত উঠে গেছে, যার জন্য পেশেন্টের লাইফ চান্স মাত্র 10%। এত রিস্কের মধ্যে ট্রিটমেন্ট করা আমাদের ধারণা সম্ভব নয়। আমরা ঢাকা ট্রান্সফার করালেও সেখানেও সেম কথাটাই বলতে পারেন, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সঠিক চিকিৎসা বাংলাদেশের কোথাও এই মুহূর্তে সম্ভব নয়। বাংলাদেশের ডক্টররা পারবে না পেশেন্টের মাথার সেন্সিটিভ পার্টে সার্জারি সঠিকভাবে করতে। আমরা ডক্টর রাশেদের কথা শেষ না হতেই পুনরায় তেতে উঠল সুফিয়া খান। তারা যদি সঠিক ট্রিটমেন্ট করাতে না পারে, তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের কাছে পেশেন্ট আটকিয়ে রাখলো কেন এই হসপিটালে? এতে পেশেন্টের চিকিৎসার অভাবে লাইফ চান্স কমছে না প্রতিনিয়ত? তেতে ওঠা সুফিয়া বেগম পুনরায় নিজের মেজাজ হারিয়ে একইভাবে কলার চেপে ধরল ডক্টর রাশেদের। রাগান্বিত ভঙ্গিতে বলল, কিছু করতে না পারলে আমার ছেলেকে এতক্ষণ কেন রেখেছেন হসপিটালের মধ্যে? আমার ছেলের কিছু হলে এর দায়ভার কে নেবে? আপনি বলেন, আপনি? সুফিয়া খান নিজের অতিরিক্ত রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে আবারও বলল, আমার ছেলের যদি কিছু হয়, তোর মতন শত ডাক্তারের ঠিকানা আমি একাই লাগাবো ডক্টর। করিডোরের ভিড় জমে থাকা অসংখ্য মানুষগুলো হঠাৎ কেমন নিশ্চুপ আর ভয়ে চুপ হয়ে গেল সুফিয়া খানের তেজ দেখে। উপস্থিত সকলেই কেমন অবাক চোখে তাকালো সুফিয়া খানের দিকে। সকলেই জানতো হৃদ খানের মা আছেন, কিন্তু তিনি কে বা কেমন সেটা কেউ জানতো না। আর যারা জানে সুফিয়া খানের সম্পর্কে, তারা সকলেই চুপ। নিহাল খানের সঙ্গে ওনার দলের লোকসহ থানার ওসি, এসআই, বেশ কিছু পেশাদারি পুলিশ দাঁড়িয়েছিল সেখানে। সুফিয়া খানের রাগ দেখে তারাও বোকার মতন তাকিয়ে আছে। মেয়ে মানুষের এত রাগ হতে পারে সেটা জানা ছিল না কারোর। এই যেন হৃদের প্রতিচ্ছবি, যেটা আজ দেখল। নিহাল খান নিজের বউয়ের সম্পর্কে ধারণা থাকায় তিনি উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে চাইল সুফিয়া খানের দিকে। আজ বিগত 15 বছরের মনোমালিন্যতা পেছনে ফেলে প্রথমবারের মতন নিজের বউয়ের মুখোমুখি হয়ে কথা বলতে চাইলো। সুফিয়া খানকে বাধা দিয়ে এগিয়ে এসে বলতে চাইলো, তুমি প্লিজ শান্ত হও সুফ। নিহাল খানের বাকি কথা শেষ করার আগেই ঠাস করে থাপ্পড় পড়ল পাশে দাঁড়িয়ে থাকা রাদিফের গালে। এই পরিস্থিতিতে মায়ের হাতে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়ালো বাবার দিকে তাকিয়ে। রাগে কটমট করছেন সুফিয়া খান। রাদিফকে মারতে দেখে হাই হাই করে উঠল হেনা খান।
আরাফ খান এই হসপিটালেই অ্যাডমিট। তিনি অসুস্থ হয়ে পড়েছেন হৃদের খবর শুনে। বয়স্ক মানুষ হওয়ায় হৃদের অ্যাক্সিডেন্টের খবর শুনে অতিরিক্ত কান্নার ফলে জ্ঞান হারিয়ে একই হসপিটালের অন্য কেবিনে শুয়ে আছেন। নিহাল খান রাদিফকে মারতে দেখে তিনি সুফিয়া খানকে আবারও বাধা দিতে চেয়ে বলল, ওকে মারছে কেন? ও পুনরায় ঠাস শব্দে রাদিফের অপর গালে থাপ্পড় পড়ল সুফিয়া খানের। নিশ্চুপ পরিস্থিতি আরও নিশ্চুপ হয়ে গেল পরপর দুটো থাপ্পড়ের শব্দে। নিহাল খান বুঝতে পারল রাদিফের গালে পড়া থাপ্পড় দুটো রাদিফের গালে নয়, বরং অদৃশ্যভাবে ওনার গালে মেরেছে সুফিয়া খান। কারণ হৃদের আজ এই পরিস্থিতির জন্য ওনার বউ সরাসরি ওনাকেই দায়ী করছে। সেজন্য ওনার রাগটা রাদিফের উপর দিয়ে যাচ্ছে এখন। রাদিফ পরপর দু গালে হাত দিয়ে অসহায় মুখে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে। রাদিফের অসহায় দৃষ্টি বলছে, বাবা তুমি এই মুহূর্তে চুপ থাকো প্লিজ। নেহাল খান চুপ করে গেলেও হেনা খান সুফিয়া খানের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, কি করছো তুমি সুফিয়া? সবাই দেখছে তোমাকে। এটা হসপিটাল, বাড়ি নয়। হেনা খানের কথায় তৎক্ষণাৎ সুফিয়া খান রাগে তেতে উঠে বলল, আপনার ছেলের জন্য আজ আমার ছেলের এই অবস্থা হয়েছে মা। আজ যদি আমার ছেলের কিছু হয় আপনার ছেলের জন্য, আজ যদি আমার ছেলের কিছু হয় আপনার ছেলের জন্য, তাহলে আমি আপনার ছেলেকে ছাড়ব না মা। 15 বছর আগে যে কারণে আপনার ছেলেকে আমি ছেড়েছিলাম, আজ ঠিক একই কারণে আমার ছেলে মরতে বসেছে। আজ আপনি কি বলবেন? সুফিয়া খানের কথায় নরম হয়ে আসলো হেনা খানের সুর। তিনি বললেন, নেহাল কি ওর ছেলের ক্ষতি করবে সুফিয়া? দোষগুণ জানি না মা, আমার ছেলের কিছু হলে আমি আপনার ছেলেকে ছাড়বো না। এর শেষ আমি দেখেই ছাড়বো। কথা বলতে বলতে তিনি তৎক্ষণাৎ তেজি স্বরে ডাকলো আয়নকে। আয়ন, আয়ন। ওটি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসলো আয়ন। গায়ে ওটির পোশাক, মুখে মাস্ক খুলে সুফিয়া খানের মুখোমুখি হতে হতে নরম গলায় বলল, জি মামি। কি করতে হবে বলো? কোন দেশে নিয়ে যেতে হবে আমার ছেলেকে? 10% কেন, 1% চান্স হলেও আমি আমার ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। বলো, দ্রুত বলো কোথায় নিয়ে যেতে হবে, বাকিটা আমি সামলে নিব। আমি আমার ছেলের সুস্থতা নিশ্চিত করতে চাই অ্যাট এনি কস্ট। মামি, হৃদের কন্ডিশন স্টেবল না। এই অবস্থায় ওকে আগে 24 ঘন্টা ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে, নয়তো নয়তো বিপদে পড়ে যাব আমরা। তাহলে এমার্জেন্সি ওয়ার্ডে ডাক্তার সহ নিয়ে যাও আয়ন। ডাক্তার সহ নিয়ে নাও আয়ন। কোন দেশে নিতে হবে বলো, আমরা এখান থেকে হৃদের ট্রিটমেন্ট দিতে দিতে নিয়ে যাব বাহিরে। সময় কম, দ্রুত বললো কোন দেশ ভালো হবে। ডক্টররা সিঙ্গাপুরের কথা বলছে, তবে আমার মনে হয় লন্ডনে গেলে হৃদের ট্রিটমেন্টের জন্য বেস্ট হবে। সেখানে আমাদের পরিবারের সবাইও আছে। হসপিটাল থেকে শুরু করে ডক্টরদের সঙ্গে আমি হৃদের হৃদের রাদিফের 3 জনেরই পরিচিত ভালো আছে। সবটা সহজে সামলে নেওয়া যাবে, চিকিৎসা উত্তম হবে। ওকে ডান আসিফ। সুফিয়া খান ডাকতেই তৎক্ষণাৎ উত্তর আসলো আসিফের, জি ম্যাডাম। এমার্জেন্সি এয়ারলাইন্সের জন্য যা যা করা লাগে ঠিক কর। দরকার হলে ফ্লাইং পুরো ফ্লাইং জেট বুকিং কর। আজ রাতের মধ্যে লন্ডন যেতে চাই। জি ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আবার প্লট চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, একটু খেয়াল রাখেন। রাত তখন 10টার ঘরে। আরিফ ক্লান্তিতে বাসায় ফিরল সবে। চোখে মুখে উদাস আর ব্যর্থতার গ্লানি। বাসার কলিং বেল বাজাতে গিয়ে হাত গুটিয়ে নিল নিজের অজান্তে। দরজায় কপাল ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলল পরপর। আবেশে চোখ বন্ধ করে নিল তিক্ততায়। কিছু ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে আসিফের এই মুহূর্তে। সময়টা কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো। দরজার ওপাশে আদুরে বোন বেহুশ অবস্থায় পড়ে, আর দরজার এপাশে আরিফ অপরাধীর ন্যায় দাঁড়িয়ে। যখন মায়ের জ্ঞান ফিরবে আর জানতে চাইবে ওর স্বামী কোথায়, ঠিক আছে কিনা, তখন আরিফ কি উত্তর দিবে? কি বলবে যে আরিফ গিয়েছিল হসপিটালে হৃদের খবর নিতে, অথচ মানুষের ভিড়ে সে কারোর সাথে দেখা করতে পারেনি, এমনটা বলবে? আসলে আরিফ দেখা করতে পারেনি, নাকি অন্য কিছু ছিল? হৃদের অ্যাক্সিডেন্টের পর সবাই যখন হসপিটালে হৃদকে নিয়ে যায়, তখন আরিফ অজ্ঞানরত মায়াকে বাসায় নিয়ে আসে, ডক্টর দেখায়। মায়ার হুঁশে ফেরার অপেক্ষা করে। একবার মায়া হুঁশে ফিরে আসলে তখন মায়াকে বুঝিয়ে শুনিয়ে হসপিটালে নিয়ে যাবে, এমনটা আরিফের চিন্তা ভাবনা ছিল। সেজন্য ডাক্তার দেখিয়ে মায়াকে হুঁশে ফেরার পর্যন্ত অপেক্ষা করছিল আরিফ। অবশেষে দেখা যায় ঘণ্টাখানেকের ভিতর মায়ের হুঁশ ফিরে আসলেও মায়া তখন মানসিকভাবে স্টেবল ছিল না।
বরং অতিরিক্ত পাগলামি আর চিল্লাচিল্লি করতে করতে 10 মিনিটের মাথায় আবারও জ্ঞান হারায় মায়া। স্বামী করতে করতে মায়ের অবস্থা দেখে আরিফ আবারও ডাক্তার ডাকলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মায়ের ব্রেন শান্ত রাখার জন্য ঘুমের ইঞ্জেকশন দিল মায়াকে। আরিফ বাধ্য হয়ে মায়াকে ঘুমে রেখে ও একাই হসপিটালে গিয়েছিল হৃদের খবর নিতে। আরিফ হসপিটালে যেতে যেতে দেখলো বিশাল ভিড় জমে আছে হসপিটাল চত্বরে। খানবাড়ির সকলের হাহাকার আর আত্মচিৎকারে উপস্থিত সকলের চোখে পানি। আরিফ আজ প্রথমবারের মতন হৃদ খানের মাকেও দেখেছিল। সে কি দারুণ তেজ মহিলার, এমন শক্ত পার্সোনালিটির মহিলা আরিফের দেখায় প্রথম ছিল সুফিয়া খান। চোখের পলকে ছেলেকে ঢাকা ট্রান্সফার করালো। কারোর কোনো কথা বা কাউকে ভিড়তে দেয়নি ছেলের আশেপাশে। হসপিটালে আরিফ ছিল তৃতীয় পক্ষ। সবে একদিন হয়েছিল হৃদমায়ার সম্পর্কের কথাটা সবাই জেনেছিল। এখনো কেউ খানবাড়িতে মায়ের সম্পর্কটা মেনে নিয়েছে এমনটা বলেনি, অথচ এই ধোঁয়াশা অবস্থায় হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে আরিফ আগ বাড়িয়ে বোনের স্বামী হিসেবে হৃদের খবর জানতে পারছে না। কেমন একটা সংকোচ বোধ ছিল আরিফের মনের মধ্যে। তারপরও আরিফ সকল সংকোচবোধ পা ঠেলে আগ বাড়িয়ে গিয়েছিল হৃদের খবর জানতে। কিন্তু খানবাড়ির কেউ আরিফের সঙ্গে কথা বলার মতন মন মানসিকতা দেখায়নি। আর না আরিফের কোনো কথার উত্তর দেয় আর না আরিফের কোনো কথায় কেউ উত্তর দেয়। বলতে গেলে আরিফ যাদের কাছে হৃদের খবর জানতে গিয়েছিল তারা সবাই আরিফকে নীরবতা দেখিয়ে এড়িয়ে গেছে। বারবার একই কাজ হওয়াতে আরিফ আর কারোর কাছে না গিয়ে হৃদের ছেলেবেলাদের সঙ্গে দাঁড়িয়ে থেকে শুধু নীরব চোখে দেখল হৃদের মায়ের তোলপাড় করা কাণ্ডগুলো। তিনি মুহূর্তের মাঝে আসিফ, রাদিফ, আয়নকে আয়নকে দিয়ে হৃদকে ঢাকা ট্রান্সফার করান ডাক্তার সহ। আরিফ অনেক চেয়েছিল আসিফ, আয়ন বা রাদিফের মধ্যে কারোর সঙ্গে কথা বলতে, কিন্তু সেই সুযোগটাও সে পেল না। সবাই কেমন তাড়াহুড়ো করে হৃদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল। ব্যস্ত হওয়াটাও স্বাভাবিক। হৃদখানের জীবন মরণ নিয়ে কথা, ব্যস্ত তো হবেই। হৃদকে নিয়ে ঢাকায় যেতে যেতে নিহাল খান, আসিফ ক্যাশ টাকার দুজন ক্যাশ টাকায় এয়ার অ্যাম্বুলেন্স বুকিং করলো। আরিফ যতটুকু জেনেছে হৃদের সঙ্গে নিহাল খান, সুফিয়া খান, আয়ন, রাদিফ আপাতত এই চারজনই গিয়েছে। পরবর্তীতে হয়তো আরাফ খান সুস্থ হলে হেনা খান আরাফ খানকে নিয়ে লন্ডনে যাবে। আসিফ দেশেই থাকবে হৃদের ব্যবসা আর খানবাড়ির তদারকি করতে। আরিফের হসপিটালে যাওয়ার ঘণ্টাখানেকের ভেতর হৃদকে নিয়ে খানবাড়ির সকলেই ঢাকা চলে যাওয়াতে আরিফ হসপিটাল চত্বরে আরও ঘণ্টাখানেক বসেছিল দুশ্চিন্তায়। বাসায় ফিরে সে মায়াকে কি উত্তর দিবে? হৃদ খান ভালো নেই সেটা তো আরিফ নিজের চোখেই দেখে এসেছে। হৃদকে নিয়ে পরদেশে পাড়ি দেওয়ার বিষয়টাও সে দেখেছে। হয়তো এতক্ষণে ফ্লাইটে উঠে পড়েছে সবাই, অথচ মায়ের খবর কেউ জানতে চাইল না। আর না শেষবারের মতন মায়া নিজের স্বামীকে দেখতে পেল। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে মায়ের খোঁজ খবর নেওয়া তো দূর, মায়াকে খানবাড়ির কেউ চিনতে পারছে না, এমনটা খান পরিবারের মনোভাব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আরিফ এই মুহূর্তে নিজের বোনকে কী জবাব দিবে সেই চিন্তায় দরজায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কিছুটা সময়। পকেটের ফোনটা হঠাৎ বেজে উঠতেই আরিফ ওই অবস্থায় পকেটের ফোনটা বের করে কানে তুলতেই উদ্বিগ্নতার গলা শোনা গেল আরিফের সঙ্গে রাকিবও হসপিটালে ছিল। আরিফ বাসায় আসার সময় রাকিবকে বলে আসেনি, সেজন্য হয়তো রাকিব কল দিচ্ছে আরিফের খোঁজ নিতে। আরিফ কল রিসিভ করতেই রাকিব উদ্বিগ্নতায় বলল, কই তুই? দীর্ঘশ্বাসে আরিফ মত্ত হয়ে ভাঙা গলায় অল্প আওয়াজে বলল, বাসায় আয় তুই। আরিফ সচরাচর নিজের বাসায় বন্ধুদের কাউকে আনে না কখনো। নিজের বাসায় দু বোন থাকাতে সে বন্ধুদের বাসার বাহিরেই রাখে সবসময়। কিন্তু আজ এই পরিস্থিতিতে আরিফ নিজের মনোবল পাচ্ছে না সবকিছু সামলাতে। সেজন্য রাকিবকে বলল নিজের বাসায় আসতে। রাকিব আরিফের কথায় পুনরায় নিশ্চিন্ত হতে আবারও একইভাবে জিজ্ঞেস করলো, তোর বাসায় আসবো? এখন আয়। কথাটা বলেই আরিফ কল কেটে দিল। কথা বলতে ভালো লাগছে না ওর, কেমন ক্লান্তি আর দুর্বল লাগছে। দরজা হতে সরে সোজা হয়ে দাঁড়িয়ে আরিফ কলিং বেল বাজাতেই তৎক্ষণাৎ দরজা খুলে দিল জুই। সে যেন দরজার পাশেই দাঁড়িয়েছিল এতক্ষণ অপেক্ষা করে। তাড়াহুড়ো করে জুই দরজা খুলে উদ্বিগ্নতায় পরপর প্রশ্ন করলো আরিফকে হৃদের খবর জানতে চেয়ে। হৃদ ভাইয়া কেমন আছে ভাই? উনি ঠিক আছেন? ডাক্তার কি বলেছে? বেশি ব্যথা পেয়েছে? আরিফ দরজার বাইরে জুতা রেখে বাসায় ঢুকলো। জুইকে এড়িয়ে বাসায় ঢুকতে ঢুকতে তাকালো মায়ের রুমের দরজার দিকে।
ক্লান্তিতে মায়ের খবর জানতে চেয়ে আরিফ বলল, মায়ের হুঁশ ফিরেছে? জুইয়ের কথার উত্তর না করে আরিফ পাল্টা প্রশ্ন করতেই অস্থির হলো জুই। নিজের কথার উত্তর না পেয়ে তারপর আরিফের কথার উত্তর দিয়ে বলল, না। ওহ। আরিফ উদাসীনতায় গিয়ে গা এলিয়ে বসলো ড্রয়িং রুমের সোফায়। জুই দরজা লাগিয়ে আরিফের দিকে এগোতে চাইলে আরিফ সোফায় পা এলিয়ে কপালে হাত ঠেকাতে ঠেকাতে বলল, ভাইকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারবি জুই? খুব ক্লান্ত লাগছে। এক্ষুনি আনছি। অস্থির উত্তেজিত জুই এই শীতের মাঝেও আরিফের জন্য ফ্রিজ খুলে ঠান্ডা পানি গ্লাসে করে নিয়ে আসলো। আরিফ সেটা এক টানে খেয়ে জুইয়ের হাতে গ্লাসটা দিতে দিতে আবারও বলল, আরেকটা গ্লাস পানি খাওয়াতে পারবি? জুই চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পুনরায় গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসলো। আরিফও আগের ন্যায় ঠক ঠক করে সম্পূর্ণ পানির গ্লাস খালি করলো এক চুমুকে। তীব্র পানির তৃষ্ণা পেয়েছিল তার। ভেতরটা হাহাকার করছিল তৃষ্ণায়। এত পানি খেয়েও যেন তৃষ্ণা মেটেনি আরিফের। আরিফ পানির গ্লাসটা টি টেবিলের উপর রাখতে রাখতে বলল, তুই কিছু খাবি না জুই? দুপুর থেকে না খাওয়া তুই। অর্ডার করব? আরিফের কথায় জুই খানিকটা অসন্তুষ্ট গলায় তৎক্ষণাৎ উত্তর করে বলল, আমি কিছু খাবো না ভাই। এই পরিস্থিতিতে আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি আগে বলো হৃদ ভাইয়া কেমন আছে? ডাক্তার কি বলেছে? জুইয়ের কথায় আরিফ রয়েস হয়ে বলল, হৃদ খানের অবস্থা ভালো নেই জুই। ডাক্তার বলেছে মস্তিষ্কে আঘাত পেয়েছে সে। বাংলাদেশের চিকিৎসা হৃদ খানের জন্য যথেষ্ট হবে না। সেজন্য হৃদ খানের পরিবার হৃদ খানকে দেশের বাইরে লন্ডন নিয়ে যাচ্ছে আজ রাতের ফ্লাইটে। খুব সম্ভবত এতক্ষণে এয়ার অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার কথা তাদের। আরিফের কথায় জুই আতঙ্কিত ভঙ্গিতে বলল, আল্লাহ কি বলো ভাই? হৃদ ভাইয়াকে লন্ডনে নিয়ে যাচ্ছে? আল্লাহ জানে কি হয়। আল্লাহ হৃদ ভাইয়ার হেফাজত করুক। মায়ের কথা কেউ জানতে চায়নি? মায়াকে ছাড়া সবাই চলে গেল। হৃদের কথায় আরিফ আগের নয় বলল, না। কেন? আমি এসব বিষয়ে কিছু জানি না। আমি অনেকবার চেয়েছিলাম খান পরিবারের সবার সাথে কথা বলতে, কিন্তু কেউ আমার কথার উত্তর দেয়নি। অপরিচিতর মতন চুপ থেকেছে সবাই। আমি এখন বুঝতে পারছি না তারা কি ইচ্ছাকৃতভাবে আমাকে ইগনোর করলো, নাকি হৃদ খানের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তাদের মন মানসিকতা ঠিক নেই বলে কথা বলতে পারিনি। আমি আপাতত কিছু জানি না জুই। তবে আজ কেউ মায়ের কথা জানতে চায়নি। হৃদ খানের এতটুকু বলতে পারি, হৃদ খানের ঠিক হয়ে দেশে না ফেরা পর্যন্ত মায়ের খেয়াল আমাদের রাখতে হবে জুই। আরিফের কথায় জুই চুপ করে যায়। এত কিছুর মাঝে সবে খান পরিবারের সবাইকে মায়াদের সম্পর্কের কথা জানিয়েছিল। এখনো মায়ার পরিবারে জানানো বাকি। দুই পরিবারের সম্মতি দেয়নি হৃদ মায়ার সম্পর্কে। এর মধ্যে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে এই পরিস্থিতিতে মায়া আবারও একা হয়ে গেল। যেখানে মায়ের একমাত্র বিশ্বাস আর ভরসার জায়গা ছিল হৃদ খান, এখন মায়া একা এই পরিস্থিতির মোকাবেলা কিভাবে করবে আল্লাহ জানে। জুইকে চুপ থাকতে দেখে আরিফ পুনরায় বলল, মায়ের কাছে যা জুই, ওর কাছে থাক। যা হবে দেখা যাবে সেটা। আল্লাহ ভরসা, আমি আছি মায়ের পাশে। বোনকে কখনো একা ছাড়বো না ইনশাল্লাহ। জুই কথা না বাড়িয়ে মায়ের কক্ষে গেল। নিস্তব্ধ ঘরে মায়াকে নিস্তেজ অবস্থায় খাটে শুয়ে থাকতে দেখে জুই গিয়ে মায়ার মাথার কাছে বসলো। সবেমাত্র 10টা 5। মায়াকে প্রায় 5 ঘন্টা যাবৎ ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। ঘুম থেকে জাগ্রত হলে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় সকলে। রাত তখন 12টার ঊর্ধ্বে। মায়াকে নিয়ে এমার্জেন্সি হসপিটালে ছুটছে আরিফ, সঙ্গে জুই আর রাকিব। মায়ের অবস্থা খুবই শোচনীয়। অতিরিক্ত মানসিক চাপে প্যানিক অ্যাটাক করেছে মায়া। হাত পা সর্বাঙ্গ খিচে কাঁপুনি দিচ্ছে বারবার। দরদর করে ঘাম, সঙ্গে রেসিং হার্টবিটের ধড়ফড় ক্রমশ বেড়ে যাচ্ছে। শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথা বা অস্বস্তি বোধে বমি বমি ভাব। নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত ভয়ে অস্থির উত্তেজনায় মায়া শ্বাস নিতে পারছে না বলে মারা যাচ্ছে এমনটা মনে হচ্ছে। সচরাচর প্যানিক অ্যাটাকের লক্ষণ এসবই হয়ে থাকে। মায়াকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেখে প্রথমেই জুই পাগলের মতো চিল্লাতে লাগলো ভয়ে। আরিফ পাশেই ছিল। এই অসময়ে বন্ধুর মতন রাকিবও ছিল আরিফের পাশে। আরিফ মায়াকে পাঁজর কোলে তুলে এত রাতে 4তলা হতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো দৌড়ে। জুই তাড়াহুড়ো করে বাসার তালা বন্ধ করে সেও দৌড়ালো আরিফের পিছন পিছন চিল্লাতে চিল্লাতে। 5তলা বিল্ডিংয়ের সকলেই ততক্ষণে ঘুম ছেড়ে বাসা হতে বেরিয়ে আসলো জুইয়ের চিল্লাচিল্লিতে। রাকিব
রাকিব সকলের আগে বাসা থেকে বেরিয়ে এত রাতে গাড়ির খোঁজ করলো। ততক্ষণে আশেপাশের সকল মানুষজন আরিফদের ঘিরে দাঁড়ালো মায়াকে দেখতে। আরিফের দু চোখ ভিজে আছে বোনের দুর্দশা দেখে। মায়ার শ্বাস পড়ছে না, মুখ থেকে সাদা ফেনা ফেনা ঝাঁঝ বের হচ্ছে। জুইয়ের চিৎকারে আশেপাশের সকলে এগিয়ে এসে ভিড় জমাচ্ছে মায়াকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে। মধ্যরাতে সিএনজিতে করে মায়াকে সেই একই চট্টগ্রাম মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হলো। ইমার্জেন্সিতে চিকিৎসাও দেওয়া হলো। একদিকে হৃদকে লন্ডনে নিয়ে যাওয়া হলো, তো অন্যদিকে রাতভর মায়ের চিকিৎসা চলল হসপিটালের বেডে শুয়ে। দিন গেল, রাত পোহালো। অতিরিক্ত মানসিক চাপে মায়াকে টানা 3 দিন হসপিটালের বেডে শুধু ইঞ্জেকশন দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো ওর ব্রেন শান্ত রাখার জন্য। কারণ এই 3 দিনে মায়া যতবার হুঁশ এসেছিল ঠিক ততবারই হৃদের কথা জানতে চেয়ে পাগলামো করেছে বারবার। তৃতীয় দিনে মায়ার অবস্থা ছিল শোচনীয়। হঠাৎ করে মায়া আগের সবকিছু ভুলে যায়। এক মুহূর্তের জন্য নিজের নাম, এমনকি পরিচিত মানুষকে পর্যন্ত চিনতে পারে না। আরিফকে, জুইকে, ওদের নাম কি, ওদের সাথে মায়ার কি সম্পর্ক, সেই সব কিছু মায়া এক মুহূর্তের জন্য ভুলে যায়। সামান্য টাকা চেনার মতন স্মৃতিশক্তি মায়ার মস্তিষ্ক ধারণ করে রাখতে পারে না। ডাক্তার দেখানো সামান্য টাকাকে মায়া পাতা বলে আখ্যায়িত করে। ডাক্তারের ভাষ্য মতে মায়া অতিরিক্ত মানসিক চাপে মেন্টাল ট্রমায় আছে, সেজন্য সবকিছু হঠাৎ ভুলে যাচ্ছে। কিন্তু মায়ের মস্তিষ্ক যখন শান্ত থাকে তখন আবার সবকিছু মনে করে পাগলামো শুরু করে হৃদের জন্য। এই 3 দিনে আরিফ খানবাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারলেও আসিফের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল একবার। সেখান থেকে জানা যায় আগামী সপ্তাহের ভিতরে আরাফ খান আর হেনা খানকেও লন্ডনে পাঠানো হবে আয়ানদের বাড়িতে। আপাতত খান পরিবারের সবাই সেখানেই আছে। তবে দুঃখজনক বিষয় হলো হৃদের অবস্থার কোনো উন্নতি হয়নি। অলরেডি হৃদের মাথায় সার্জারি করা হয়েছে, কিন্তু হৃদের হুঁশ ফেরেনি এখনো। সহজে ফিরবে বলে মনেও হয় না। কোমায় চলে গেছে হৃদ হুঁশে কখন ফিরবে কেউ বলতে পারে না। দিন দিন অবস্থা নাকি আরো খারাপের দিকে যাচ্ছে হৃদের। আসিফের কাছ থেকে হৃদের এসব কথা জেনেও আরিফের মনে হয়নি আগ বাড়িয়ে মায়ের কথাটা আসিফকে জানানো উচিত। আর না, আসিফ মায়ের কথা জানতে চেয়েছে আরিফের কাছে। তাছাড়া আসিফ মায়ের কথা জানলেও বা কি করতে পারবে? এখানে কারোর কিচ্ছু করার নেই, একমাত্র আল্লাহ ছাড়া। তিনি জানেন আগামীতে কি হবে। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। পরবর্তী পর্বগুলো খুবই দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলেই চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি। আল্লাহ হাফিজ।